আচ্ছা তাহলে এই যে অ্যাপারেল ইঞ্জিনিয়াররা করি সব এই যে 13তম লেকচারে চলে আসছেন, আস্তে আস্তে হয়ে যাচ্ছেন থিওরিটিক্যাল নলেজের দিক থেকে ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছেন, অভিনন্দন। এবার আজকে আপনাদেরকে কোন সেকশনে ঘুরে নিয়ে যাব? ইন্ডাস্ট্রিতে এই যে এখন যে কাজটা কোয়ালিটি কন্ট্রোল কিউসি, এই কিউসি এক এক ইন্ডাস্ট্রিতে এক একভাবে ভাগ করা হয়ে থাকে। যেমন আমার যে আগে ইন্ডাস্ট্রিটা মানে আমি যেখানে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে ছিলাম ইন্টার্ন মার্চেন্ডাইজার হিসেবে সাউথ ইস্ট টেক্সটাইল লিমিটেড, ওখানে মোটামুটি প্রত্যেকটা যে সুইং লাইন সেলাই লাইন প্রত্যেকটা সুইং লাইনের ভিতর থাকতে হচ্ছে প্রোডাকশন টিমের লোক সুপারভাইজার, সে হচ্ছে পার্সোনালি সব প্রত্যেকটা ওয়ার্কারকে সুপারভাইজ করতো। আর প্রত্যেকটা লাইনের শেষে একজন করে করে কি থাকতো? কোয়ালিটি চেকার থাকতো। আমি জাস্ট মুখে বলতেছি যে এটা প্র্যাকটিক্যাল কথাটা বলতেছি, এগুলো থিওরিটিক্যাল না। একজন করে করে কোয়ালিটি চেকার থাকতো, সেই কোয়ালিটি চেকারও সরাসরি ওই প্রোডাকশন টিমের সাথে জড়িত ছিল। আর ওই ফ্লোরে ধরেন 12টা সুইং লাইন, প্রত্যেকটা সুইং লাইনে 40 জন করে ওয়ার্কার, 12টা সুইং লাইন, পুরা ফ্লোর মিলে আই ছিল 2 জন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার ছিল 2 জন। আমি যেখানে মার্চেন্ডাইজিং কোম্পানিতে ছিলাম, আমি এসিটিএল এর কথা বলতেছি, সাউথ ইস্ট টেক্সটাইল লিমিটেড, সাউথ ইস্ট টেক্সটাইল লিমিটেড ওইটাতে। তো ওখানে ওই 12টা সুইং লাইনের জন্য রেসপন্সিবল ছিল 2 জন আই। ওই আইদের আবার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ আর কি যারা, ওদের আবার এটাও দায়িত্ব ছিল যে ওরা প্ল্যানিংও দিয়ে দিবে। প্ল্যানিংটা কি? যে এই লাইনে বা এখানে এই 3 লাইনে আগামী 5 ফেব্রুয়ারির ভিতরে যে কারেন্ট ডিজাইনটা চলতেছে, কারেন্ট স্টাইলটা চলতেছে, এটা শেষ করে ফেলতে হবে। শেষ করার পর 6 ফেব্রুয়ারি থেকে এই 3টা সুইং লাইনে নতুন স্টাইল ফিরে হবে। এটা কারা দিত? আইরা দিত আমার আগের ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, এবং ওই যে কোয়ালিটি চেকার যারা ছিল, ওই কোয়ালিটি চেকার ছাড়া শেষে আবার পুরো ফ্লোরের জন্য 2টা কোয়ালিটি এক্সিকিউটিভ ছিল। কোয়ালিটি এক্সিকিউটিভ 2টা কি জন্য? একটা হচ্ছে সুইং সেকশনে যে 12টা যে লাইন, 12টা লাইনের ভিতর 8টা লাইন ছিল সেলাই লাইন, আর এদিকে যে 4টা লাইন 8টা ছিল সুইং লাইন, আর 4টা ছিল ফিনিশিং লাইন। ফিনিশিং লাইনে কি হয় কেউ বলতে পারবেন? কি হইতো বা কি কাজ করে সচরাচর? সুইং লাইনে তো সেলাই করতেছে, ফিনিশিং লাইনে কি? আয়রন, প্যাকেজিং, লেবেলিং। লেবেলিং না, লেবেলিং তো না স্যার, আমি এক ধরনের লেবেলিং আমরা দেখলাম, আমরা বললাম না যে ইয়াতে গেলাম আমরা সীমান্তর যে ইন্ডাস্ট্রিতে গেলাম, ওখানে কি হচ্ছে প্যাডিং জ্যাকেটগুলো যেগুলো ছিল না ওগুলো লেবেলিং, ওখানে না লেবেলিং করে ফিনিশিং যে পার্টটা যে এটা বউ যেটা বলতেছে যে নির্দিষ্ট গার্মেন্টের উপর বেস করে যে হিট সিলের কথা বলছিলাম না, যে পিছনে যে লেভেলের আছে হিট সিলটা, ওইটা নির্দিষ্ট স্টাইলের উপর ডিপেন্ড করে বউ যেটা দেখছে যে ফিনিশিং ডিপার্টমেন্টে গিয়ে ওই হিট সিলের কাজটা চলতেছে। তো এমনি কাজে যেটা বললো যে এই ফিনিশিং সেকশনে মূলত হচ্ছে আয়রনিং, প্যাকেজিং, আবার ওখানে ফাইনাল ইন্সপেকশন, এইগুলো চলতো ওই 4টা সুইং লাইনে। এবং ওই ওখানে মানে এই সাউথ ইস্টে আমি তো এইটাই বলতেছি যে কোয়ালিটি কন্ট্রোল, এই কোয়ালিটি কন্ট্রোল এই ডিপার্টমেন্টটা হচ্ছে অনেকটা ডালের মতো। কি ডালের মতো? কি জন্য? ডাল কি আমরা ভাতের সাথে যখন দিয়ে খাচ্ছি তখন ওটা কি হয়ে যাচ্ছে? খিচুড়ি হয়ে যাচ্ছে। তারপর ডালটাকে আমি সেপারেট রান্না করতে পারতেছি, ডালটা আমি ভর্তা করতে পারতেছি, ডালের মাল্টিপল ডিশ পসিবল না? আবার এমনকি আপনাদের হচ্ছে যারা ওই যে করে ওই যে যারা হচ্ছে ওই যে করে যায়, হ্যাঁ কি ব্রত নেয় যায়, একাদশীও না, মানে যারা হচ্ছে আমিষ খাবে না। আমার নিজের বন্ধু ছিল, আপনার একটা নাম আছে নির্দিষ্ট, ওরা ইসকন, ঠিক আছে, তারা কোন একটা ব্রত নেয় বা কোন একটা ইয়েতে লাইফস্টাইলে চলে যায়, ডিফারেন্ট লাইফস্টাইল, ওই তো ভেজিটেরিয়ান, ওদের একটা নাম আছে। ব্রাহ্মণদের ভেতরেই হয়তো হয়, উনিও তো মনে হয় ব্রাহ্মণ, অনেক ব্রাহ্মণ ক্ষত্রিয়, বৈশ্য, আচ্ছা আচ্ছা, ব্যবসায়ী, বিজনেসম্যান। আচ্ছা, তো এই যাই হোক, ডাল যেমন হচ্ছে তারা কিন্তু নিজেদের আমিষের যোগানটাও ডাল থেকে নেয়, যারা ভিগান বা ভেজিটেরিয়ান না ভিগান বলবে, ভেগান আর ভেজিটেরিয়ান দুটো আলাদা পার্থক্য আছে। এই জন্য ভেগান হচ্ছে ওরা হচ্ছে প্রাণীজ কোনো কিছুই খাবে না, ওরা দুধ কিছুই খাবে না, আর যারা ভেজিটেরিয়ান ওরা দুধ খেতে পারে।
সেকশনটাও কিন্তু আমার ইন্ডাস্ট্রি এবং আমার যে নির্দিষ্ট স্টাইল, আমি নির্দিষ্ট কোন গার্মেন্ট তৈরি করতেছি, আমি কি নিট গার্মেন্ট তৈরি করতেছি নাকি ওভেন গার্মেন্ট তৈরি করতেছি, আমার যে ফ্যাক্টরি লেআউট, আমার যে কি বলে, একটা হচ্ছে প্লান্ট লেআউট, একটা হচ্ছে আমার লাইন লেআউট, সব কিছুর উপর ভিত্তি করে এই কোয়ালিটি সেকশনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে আসে। হয়তো এটা ডাল ভর্তা রূপে আসতে পারে, এটা খিচুড়ি রূপে আসতে পারে, এটা একটা পাতলা ডাল জাস্ট তরল একটা রেসিপি এই হিসাবে আসতে পারে। এটা একটা মাল্টিপল পারপাস ডিপার্টমেন্ট, এটা মাল্টিপারপাস ডিপার্টমেন্ট। এটা বিভিন্ন আমাদের নিজেদের প্রয়োজনেই আমরা এটা মার্জ করি। কোনো জায়গায় এই প্রোডাকশন টিমের আমার সাথে কম্বাইন করে কাজ করে, কোনো জায়গায় ওদেরকে একটা অটোনমি দিয়ে দেওয়া হয়, কোনো জায়গায় ওদেরকে লিডারশিপ দিয়ে দেওয়া হয় যে তোমরাই এই ফ্যাক্টরিটাকে লিড দিবা। এবার আমি আসতেছি আমার সেকেন্ড ইন্ডাস্ট্রির কথাতে, এসি মিলের কথাতে। ওখানে এই কোয়ালিটি ডিপার্টমেন্টের মানে কোয়ালিটি কন্ট্রোলের 3টা সেপারেট ডিপার্টমেন্ট ছিল। যেটা হচ্ছে লিড দিত তার হচ্ছে কিউএমএস। কিউএমএস এর ফুল ফর্ম কি? কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। তারপরে আরেকটা ছিল কোয়ালিটি অ্যাসুরেন্স, তাদেরকে ক্যাড বলতো, কিউএডি, কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট। আর আরেকটা একদম খুবই স্পেসিফিক কাজের জন্য রাখা হয়েছে, কারণ এতই ওদের কাজের চাপ এতই বেশি, ওদেরকে একটা সেপারেট ডিপার্টমেন্টই করে দেওয়া হয়েছিল। এবং এই ডিপার্টমেন্টটা এই একটা চার্টের নামে, একটা টেবিলের নামে এই ডিপার্টমেন্ট ছিল, একিউএল, অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল বা অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লিমিট। এই 3টা ডিপার্টমেন্ট তারা সমগ্রভাবে কাজ করতো। এবার মানে যাতে আপনারা বলতে না পারেন যে স্যার ক্লাসে কি পড়াইছেন, ইন্ডাস্ট্রিতে গিয়ে তো কোনো মিল পাচ্ছি না, এই জন্য আগে ইন্ডাস্ট্রির কথাগুলো বলে ফেলতেছি, এরপর আমরা ধীরে ধীরে কথাবার্তায় যাবো। কিউএমএস এর কাজ কি ছিল? কিউএমএস এর কাজ ছিল হচ্ছে আপনাদেরকে যে এটা দিছি আমি অলরেডি প্রেজেন্টেশন যেটা দিছি, এসওপি। এসওপি ফুল ফর্ম কি? স্ট্যান্ডার্ড অপারেশন, প্রোডাকশন, প্রসেস বা প্রসিডিউর, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। আপনাদের প্রত্যেককেই কোনো না কোনো নির্দিষ্ট ডিপার্টমেন্টের, যেগুলো আমি একদম আমার ইন্ডাস্ট্রিতে সচক্ষে দেখে আসছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, যে এই ডিপার্টমেন্টে আমার ইনপুট এটা আসবে সুইং সেকশনে, আমার কাট প্যানেল ইনপুট আসবে, এসে নির্দিষ্ট প্রসিডিং ফলো করে এইভাবে আমার সুইং গার্মেন্টগুলো বের হয়ে যাবে। ঠিক আছে, মানে যে ফরম্যাটটা মেনটেন করা হয় ওটাই হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। আমাদের সব জায়গায় কিন্তু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আছে লাইফে। কোনো জায়গায় যেগুলো একটু বেশি ফর্মালিটি মেনটেন করা হয় সেগুলো লিখিত, বাকি জায়গাগুলো অলিখিত। যেমন কনভোকেশনের ভলান্টিয়ার হিসেবে আছে এখানে কয়জন? ওই আপনার যাদের নাম দেওয়া হয়েছে তারাই সিলেক্টেড, সবাই আছে না? 10th ব্যাচ 11th ব্যাচ, এটা আমাদের সিনিয়র স্যাররাই মানে এটা ইনশিওর করছে যে সিনিয়র ব্যাচরা যাতে অপরচুনিটিটা আগে পায়, সবাই যাতে পায়। তো ওখানে আপনারা যখন যাবেন, ওখানে কি আপনাদের আলাদা রুলস এন্ড রেগুলেশন মেনটেন করতে হবে না? ক্লাসে যেভাবে ক্যাজুয়ালি থাকেন ওখানে কি ক্যাজুয়ালি থাকতে পারবেন? ওখানে দেখবেন যে কত সিলি মানে ছোট ছোট জিনিসপত্র নিয়ম মেনটেন করে করা লাগতেছে। তো ওইটা হচ্ছে ওখানকার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, যে ওখানে কিভাবে আসন গ্রহণ করবে, কিভাবে তারা সার্টিফিকেট গ্রহণ করবে, কিভাবে তারা ঢুকবে, কিভাবে তারা বের হবে, প্রত্যেকটা জিনিস একটা রুলের ভিতরে থাকবে। আচ্ছা, তো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর একটা ওয়ার্ড থেকে অনেকগুলো চলে গেছে। কিউএমএস, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, ওদের কাজ ছিল এসওপি সেট করা, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর সেট করা, বা যেটা সেট করা আছে ওটা রেগুলেট করা, ওটা অডিট করা যে এটার কোনো চেঞ্জ দরকার আছে কিনা, এখানে কোনো গ্যাপ থেকে গেছে কিনা, এটা গ্যাপটাকে কেউ অ্যাবিউজ করতেছে কিনা, এখানে আমার কোয়ালিটি কোনো জায়গায় ফল করতেছে কিনা, কার মাথার উপর দিয়ে গেছে কোনো মনোযোগ দেয়। বলতে পারবেন আমি কি বলছি? এই ডিপার্টমেন্টটা মূলত কোয়ালিটি কন্ট্রোল এবং কোয়ালিটি এজেন্ট যেন বলছেন সব হচ্ছে বলতে পারছি। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ওদের মেইন কাজ ছিল যে একটা নির্দিষ্ট ডিপার্টমেন্ট, ধরেন সুইং সেকশন বা ধরেন কাটিং সেকশনে আমার র মেটেরিয়ালটা কিভাবে আসতেছে, কিভাবে প্রসেসিংটা হবে এবং কিভাবে যাবে, এটা সেট করে দেয় নিয়মটা।
যে আরেকটু সহজভাবে বললে হয়তো বুঝবেন। ধরেন একটা 5 স্টার রেস্টুরেন্টে রান্না ভালো পারে কে এখানে? এই যে বলছেন আচ্ছা, মৌ আর আয়শা। ধরেন 5 স্টার রেস্টুরেন্ট, একটা হচ্ছে কন্টিনেন্টালে আয়শাকে দেওয়া হয়েছে আর লা মেরিডিয়ানে মৌকে পাঠানো হয়েছে। তো ওখানে রান্নার জন্য যে আপনার নিজের যে স্বাস্থ্যবিধি বা নির্দিষ্ট যে প্রসিডিউর, আলাদা গাউন থাকতে হবে, গাউনের উপর আলাদা একটা বিগ থাকতে হবে, হ্যাঁ ওই গাউন বা অ্যাপ্রন, তারপরে বিগ থাকতে হবে, তারপর হ্যাঁ আপনার হেড ক্যাপ থাকবে, আপনার গ্লাভস থাকবে, এবং আপনার হচ্ছে ফ্রোজেন ফুড ডিল করতে হবে একভাবে। ফ্রোজেন ফুড যারা ডিল করে ওখানে তো কাঁচা কাঁচা জিনিসগুলো ফ্রিজারে রাখা থাকে, আবার রান্না করা খাবারগুলো ডিল করবে কিভাবে। সি ফুড সেকশন আলাদা রুলস এন্ড আছে, রেগুলেশন আছে। জুসার যে সেকশনটা, জুসের সেকশন, ওখানে আলাদা আছে, রুলস এন্ড রেগুলেশন আছে, ওটা কি খুব স্ট্রিক্টলি মানতে হয় না? তো কিউএমএস এর তাদের দায়িত্ব হচ্ছে এই ফ্রোজেন ফুড যারা ডিল করবে তারা কোন প্রসেস ফলো করে ফ্রোজেন ফুড ডিল করবে, যারা বেভারেজ ডিল করবে তারা কোন রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে বেভারেজ সেকশনটা ডিল করবে এইটা। এবং এখানে কোনো গ্যাপ থেকে গেছে কিনা, কোনো ফাঁক ফোকর থেকে গেছে কিনা যেখানে কোয়ালিটি ফল করতেছে, এবং ওখানকার এমপ্লয়িরা ওই গ্যাপটার সিস্টেম নিচ্ছে, মানে ওইটা হচ্ছে ওই সিস্টেমটা যে গ্যাপটা আছে ওটা তারা অ্যাবিউজ করতেছে, ওটার বেনিফিট নিচ্ছে, তারা মাঝখান দিয়ে কোয়ালিটি ফলো করতেছে। কিউএমএস এটা দায়িত্বে থাকে এবং রেগুলার অডিট করে, ইন্টারনাল অডিট। এটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিগুলো ধরেন খুব দামি দামি প্রোডাক্ট বানায়, তাদের এক একটা আইটেমই $15 $20 সেল হচ্ছে। $15-20 মানে কি $1500-2000 টাকা। এমনি আইটেম কিন্তু ধরেন $3-4 কোম্পানি সেল করে থাকে, খুব কম প্রফিট রেখে। প্রত্যেকটা আইটেমে হয়তো $50 প্রফিট করতেছে সে, আর যেখানে সে প্রত্যেকটা আইটেমে বাচ্চাদের আইটেম, আমার আগের ইন্ডাস্ট্রিতে ছোট ছোট আইটেমে সে ধরেন $1200 প্রফিট করতেছে জাস্ট এক পিসে। তো সেখানে তো কোয়ালিটি খুবই স্ট্রিক্ট হয়ে যাবে। তো কিউএমএস এই কাজ করতো। আর কিউএডি যারা কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট, ওরা কি করতো? ওরা হচ্ছে প্রত্যেকটা সেকশন, ইন্সপেকশন থেকে শুরু করে, ইন্সপেকশনে ওদের এক্সিকিউটিভ থাকতো বা ওদের এজেন্ট থাকতো, ওদের রিপ্রেজেন্টেটিভ থাকতো ইন্সপেকশন সেকশনে। তারপরে ল্যাব যেটা টেস্টিং ল্যাব, ওটা পুরোটাই ওরা কন্ট্রোল করতো, কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট। তারপরে কি করতো? কাটিং সেকশনে ওদের এক্সিকিউটিভ থাকতো, যে কাটিংটা এক্সিকিউটিভরা কি দেখতো? তাদের আন্ডারে চেকার থাকতো, সেই চেকাররা দেখতো যে আমার ইনভেন্টরি থেকে যে ফ্যাব্রিকগুলো আসছে, ফ্যাব্রিক দুটোর ভিতরে শেড ভ্যারিয়েশন আছে কিনা। শেড ভ্যারিয়েশন আছে তাহলে ওটা আবার ইন্সপেকশনের ফেরত পাঠিয়ে দেবে নিচে। ওখানে পাঠিয়ে আসার পরে শেড সেগ্রিগেশন হবে। শেড সেগ্রিগেশনটা কি? এখন ধরুন আপনাদের আমি 3টা শেডে সেগ্রিগেট করছি, এ বি সি। একটু মানে বেশি বর্ণনা দিয়ে ফেলতেছি, বোরিং হয়ে গেলে বলে দেবেন। আচ্ছা, তো ওরা হচ্ছে যখন এরকম ভ্যারিয়েশন পাইতো তখন আবার পাঠায় দিত কাটিং সেকশনে। ওদের এক্সিকিউটিভরা এই কাজগুলো করতো। কাটিং সেকশন থেকে যখন ওটা কাট করাটা অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে তখন সুইং সেকশনে ওদের এক্সিকিউটিভ যারা কিউএডি, ওদের এক্সিকিউটিভ তারা হচ্ছে কাট প্যানেলগুলো চেক করতো, চেক ইনপুট আসার সময় যে হ্যাঁ এটা ফাইন, শুরু করো। শুরু করার পর যখন সেলাই লাইনে সেলাই চলতো, ওই যে ওদের এক্সিকিউটিভরা তাদের আন্ডারে কিউসি থাকতো, কোয়ালিটি চেকার, কোয়ালিটি কন্ট্রোল না, এই কিউসি হচ্ছে কোয়ালিটি চেকার। ওরা চেক করতো যে সেলাই ঠিক আছে কিনা। এখন সেলাই যদি ঠিক না হয়, যেমন ধরেন ওভারলক মেশিনে যদি একটু বেশি জোরে সেলাই করা হয় তখন কিন্তু এরকম একটা ঢেউ তৈরি হয়ে যায়। ওভারলক মেশিনে ওই টেনশনে একটু জোরে যদি আমি মেশিনটা চালাই, এটাকে বলে স্কিউনেস। আর আমি তো আরো অন্যান্য এক্সাম্পল দিচ্ছি, যে এই যে এখানে আপ ডাউন যে ফল্টগুলো, যে আমার মিলতেছে না, দুটো সেলাই মিলতেছে না, আপ ডাউন হয়ে যাচ্ছে, আদার সেকশন জিনিসগুলো ওই সুইং সেকশনে ওরা দেখতো। সুইং সেকশনের পর যখন ওটা ফিনিশিংয়ে যাবে, ফিনিশিংয়ে কি ওখানে যে প্যাকেজিংটা হবে বা ওখানে কার্টুনিংটা হবে, ওখানে আবার কোয়ালিটি এক্সিকিউটিভ আছে। তো এদের হচ্ছে একদম পুরো বডিতে, হিউম্যান বডি বা একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রির যে পুরো বডি প্ল্যান্ট, ওখানে রন্ধ্রে রন্ধ্রে এরা ঠিক থাকতো। বুঝতে পারছেন? ওদের কাজটা হচ্ছে অনেকটা অনুচক্রিকার মতো আর কি। অনুচক্রিকার কাজ কি মানব দেহে? যখনই কোনো বাইরের এক্সটার্নাল ভাইরাস আসে বা কোনো জীবাণু আসে, হ্যাঁ ধ্বংস করে। পিছনে বায়োলজি এরকমই চলে গেল। মাঝখানে এই ডিপার্টমেন্টটা তাদের কাজের লোড, ওয়ার্কলোড এতই, তাদের কাজের চাপ এতই বেশি, ওয়ার্কলোড এতই বেশি, একিউএল ওদেরকে একটা সেপারেট ডিপার্টমেন্টই করে দিতে হয়েছিল।
একিউএল এর কি কাজ ছিল? এবার একিউএল এর কাজটা বলি। একিউএল হচ্ছে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল বা অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লিমিট। এখানে মূলত যে তৈরি যে গার্মেন্টগুলো আপনাদের মনে আছে, কমপ্লিট গার্মেন্টের যে ফ্লো চার্ট, ওটা কি বের করা লাগবে নাকি ওখানে যে ইন্সপেকশন, ওখানে কিন্তু একটা হয় হচ্ছে ইনিশিয়াল ইন্সপেকশন, তৈরি পোশাক ইনিশিয়াল ইন্সপেকশন, আর তারপরে যখন এফসিএ ফ্যাক্টরি সার্টিফাইড অডিটর তারা যখন আসে, এফসিএ অথবা এক্সটার্নাল অডিটর তারা যখন আসে, তারা কি ইন্সপেকশন করে? ফাইনাল ইন্সপেকশন করে। এই যে এটা আজকে আমরা থিওরিতে এখানে পড়তাম যে এই যে ইন্সপেকশন মোটামুটি তিন প্রকার। র ম্যাটেরিয়াল ইন্সপেকশন, একটা হচ্ছে ইন প্রসেস ইন্সপেকশন, আর একটা হচ্ছে ফাইনাল ইন্সপেকশন। তো একিউএল এর কাজটা কি? একিউএল অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল বা অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লিমিট, এটা একটা টেবিল, এটা একটা চার্ট। টেবিলটাও আগে একটু করে দেখাই দিই যাতে কি পড়তেছেন সেটা নিয়ে একটা বেসিক আইডিয়া আসে। আমরা কেমন করবো? স্যার ইন্সপেকশন টেবিলে যে যে নোটিস আসবে একটু ওয়েট করেন, হবে কি হবে না নোটিস আসবে, এখন ওটা আমরাই জানি না। কিন্তু কালকে মানে 7টার পর তিনি শুরু হয়েছে এই যে এবার আচ্ছা এই যে এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেলের টেবিল, ঠিক আছে? একিউএল এর টেবিল। এই টেবিলে আপনার যদি একটা লট সাইজ 2 থেকে 8 হয়, 2টা থেকে 8টা, মানে আমার কাপড় এখানে আছে, আমি সেলাই করছি 5 পিস কাপড়, তাহলে এটা কোন লটে পড়বে? এই লটে পড়বে। আমার কাপড় যদি 14টা হয় তাহলে কোন লটে পড়বে? ও আচ্ছা, দেখা যাচ্ছে না? বলবেন বলবেন। এখন দেখা যায়? আচ্ছা, ধরেন 8 পিস গার্মেন্ট আমার একটা জায়গায় আছে, এখানে আমি ইন্সপেকশন করব 8 পিস গার্মেন্ট। তখন আমার এই যে ব্লড সাইজ কোনটা 2 থেকে 8 এর ভিতরে পড়বে না? এখানে আমাকে যা যা লিমিট বা আমাকে যে যে নিয়ম বলে দিবে ওই নিয়ম ফলো করতে হবে না? এই যে এ বরাবর যখন আমার লট সাইজ হবে 9 থেকে 15 পিস, তখন আমাকে যে বি বরাবর গিয়ে ওদের প্রসিডিউর ফলো করতে হবে। এখানে একিউএল এর ভিতরে 7টা লেভেল আছে, ওগুলো আমরা ইন ডিটেইল সামনে পড়ব। একিউএল টেবিলটা এরকম, ঠিক আছে? লট সাইজ কত পর্যন্ত হয় দেখেন, এই যে 1200 থেকে 3200 লট হইলে আমার এই রুল ফলো করে যেতে হবে। যেমন আমি এতটুকু বলে দিই, যদি আপনার 2500 পিসের একটা লট থাকে, লট বলতে বুঝতেছেন তো? লট বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, কমপ্লিট গার্মেন্ট। আপনার ওই অনেকের শার্টটা 2500 পিস প্রডিউস করা হয়েছে, এবার এটা এখন ইন্সপেকশনে নিয়ে যাব, একিউএল নিয়ে যাব। নিয়ে গেলে ওইটার আমার স্যাম্পল লট সাইজ কত হবে? 125 পিস। এবার 125 পিসে যে যে 7টা লেভেল আছে একিউএল এর, ধরেন এই যে এখানে প্রথম লেভেলটা 2.5%, 2.5%। আচ্ছা 125। যখন আমার 2500 পিস গার্মেন্ট আমি প্রডিউস করছি একটা লটে, এটা আমাকে এখন ইন্সপেকশনে পাঠাতে হবে। ইন্সপেকশনে পাঠাইলে ওখানে কি আমি 2500 পিস ফাইনাল ইন্সপেকশনে 2500 পিস ইয়ে করতে পারবো? একবার তো লাইনে হয়ে আসছে ইন্সপেকশন, এখন কি আমি 2500 পিস ইন্সপেক্ট করতে পারবো? অনেক 2500 পিস পারবো ইন্সপেক্ট করতে? তাহলে আমি কয় পিস ইন্সপেক্ট করব? প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা লাইনে তো আমি করছি একবার। না লটে যেটা আসছে না, তো এটা তো বান্ডেল থাকবে, একসাথে তো সবগুলো লট থাকবে না, একটা লাইন ব্যাক ফ্লোরে থাকবে না, ওগুলো একটা করে বের করে তো প্রত্যেকটা লট বের করে ধরেন প্রত্যেকটা ইয়ে থেকে যেগুলো আসতেছে, লাইন থেকে যেগুলো আসতেছে, ওগুলা কি আমরা সারা জীবনই আলাদা করে রাখতেছি? একটা সময় পর আমরা মিলাই ফেলতেছি না? মিলাই ফেলতেছি তো। যদিও ওখানে মিলানোর সময় ওই যে 10 ব্যাচগুলো একসাথে বসতেছে, 16 ব্যাচগুলো একসাথে বসতেছে, 12 13 একসাথে বসতেছে, এটা হয়তো হচ্ছে, কিন্তু আমি তো তাও একসাথে ওখানে অনেকগুলো নিয়ে ফেলতেছি। আর 10 ব্যাচের স্টুডেন্ট টিচাররা দেখলে চিনে যে ও 10 ব্যাচের স্টুডেন্ট, আমি কাপড় দেখে চিনবো এটা ও এটা তো 12 নম্বর লাইনে আছে, দুপুর 12টা বাজে 12 নম্বর লাইনে এই পিসটা হয়েছে, এটা এর সময় আমি ছিলাম, এটা ঠিক আছে, এটা চেক করা লাগবে না, ওরকম তো পসিবল না। তখন এই যে 2500 পিসের জন্য যে লটটা, সেই লটের জন্য আমার এই একিউএল টেবিল বলে স্ট্যান্ডার্ড স্যাম্পল সাইজ নিব 125। তার মানে ওই যে আমি যে সব ইয়ে থেকে লাইন থেকে 2500 পিসকে যে 503 নাম্বার রুমে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর ওখান থেকে আমি র্যান্ডমলি
125টা পিস সিলেক্ট করব। এটাই হচ্ছে স্যাম্পল সাইজ। ওটা হচ্ছে লট সাইজ, এটা হচ্ছে স্যাম্পল সাইজ। আর এটার কোড হচ্ছে কে। এই কে কোড বরাবর, কে কোড অনুযায়ী আমি যদি 2.5% এই যে 2.5% অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, এটা 2.5 মানে 2.5%, 4% মানে হচ্ছে 4%, 6.5 মানে 6.5%, এই পার্সেন্টে আমি যদি ইন্সপেক্ট করি 125। এই পেপারটা মনে হয় আমাদের স্ট্যাটিস্টিক্স পড়াইছে আমার তো জানা না। হ্যাঁ তাহলে পড়া, যেহেতু টেক্সটাইল আর স্ট্যাটিস্টিক্স এর কোর্স নিয়েছে তাহলে এটা পড়াইছে। তো 125টা পিস আমি নিয়ে ফেলছি, তাই না? 125টা পিস আমি নিলে ওখানে আমি যদি 60টা পর্যন্ত রিজেক্ট পাই, এবার রিজেক্টের ধরনও পড়বেন আপনারা। রিজেক্ট গার্মেন্টসের ডিফেক্ট তিন রকম, মেজর, মাইনর, ক্রিটিক্যাল, বা ক্রিটিক্যাল, মেজর, মাইনর, বা মাইনর, মেজর, ক্রিটিক্যাল, ওই হিসাবে যায়, ওই ক্রম ফলো করে যায়। ওখানে 60টা পর্যন্ত আমার যদি ডিফেক্ট থাকে, লটটাকে আমি অ্যাকসেপ্ট করব। 60টা পর্যন্ত ডিফেক্ট থাকলে আমি অ্যাকসেপ্ট করব। 125 এর ভিতরে 7টা, 125 এর ভিতরে 725 এর ভিতরে। কিন্তু ওগুলো যদি 8টা আমার রিজেক্ট হয়ে যায়, তখন আমি ওটাকে আবার কি করব? হ্যাঁ না, ওই একটা গার্মেন্টসে ধরুন 3টা ডিফেক্ট ধরা পড়ছে, ডিফেক্টেরও ধরা আছে, প্রকারভেদ আছে। ক্রিটিক্যাল ডিফেক্ট তো এখানে কাউন্ট হচ্ছে না, এখানে মেজর, মাইনর ডিফেক্ট নিয়ে কথা হচ্ছে। ক্রিটিক্যাল ডিফেক্ট পড়লে ওটা পাবো। ক্রিটিক্যাল ডিফেক্ট হলে তো আমি আর ইয়েকে দিতে পারতেছি না, আমার বায়ারকে দিতে পারতেছি না। 7 পিস গার্মেন্টসে যদি আমার ডিফেক্ট থাকে, আর কোনো ডিফেক্ট পাইনি, 7 পিস গার্মেন্টে পাইছি 2.5%, ওই যে উপরে যেটা দেখলেন 2.5%, ওই হিসাবে, তখন আমি এটা প্রসিড করে দিব। ওকে, দিস 2500 পিস লট ইজ ফাইন। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা শিপমেন্টে চলে যাবে, এটা মানে ওটা তখন কার্টুনিং হয়ে শিপমেন্টে চলে যাবে। আচ্ছা, যদি 8টা পাই তখন কি হবে? কি হবে? 8টা হলে আবার ওই সুইং লাইনে চলে যাবে। কতগুলো চলে যাবে? 125 হ্যাঁ দেখি ইংলিশ ফিনান্স 125 পিস যাবে, তাই না? আমার মনে হয় 125 পিসই যাবে। 125 পিস যাবে। আচ্ছা 125 পিস যাবে। 125 পিস, 125 পিস কতজনকে রিপ্রেজেন্ট করতেছে? 2,500। শুরুতে বলছি না আমরা অনেকের সাথে 2,500 পিস তৈরি করছি, ওই 2,500কে 125 পিস রিপ্রেজেন্ট করতেছে। এখন 8 পিস যদি ডিফেক্ট ধরা পড়ে যায়, 7 পিস পর্যন্ত ছিল এটা ফাইন, কিন্তু আরেকটা যখন চলে আসলো আমার 8 পিস, তাহলে আমাকে পুরোটাই আবার সুইং লাইনে পাঠিয়ে দিতে হবে। সুইং লাইনে কোথায় পাঠাতে হবে? সুইং লাইনে হচ্ছে এন্ড লাইন। এন্ড লাইন মানে কি? যেখানে একদম ইন্সপেকশন, যেখানে হচ্ছে কিউআর কিউসি লোকজন বসে আছে। এবার ওরা আবার 2,500 পিস ওদেরকে এবং আনফরচুনেটলি এটা আমার নিজের চোখের সামনে হয়েছিল যে একটা একটু ফেস করবে, আমি বলতেছি। ডাইং এর যে প্রোডাকশন, যেটা ওটাকে ডাইং বলে। তারপরে কোনো ডিপার্টমেন্টের কাজ আসে ফিনিশিং। ডাইংয়ের মূল কাজ কি? মূলত শেড ম্যাচ করে দেওয়া। ওদের মূল কাজ হচ্ছে যে আমার এই হাতের যে কাট প্যানেলটা, এটার যে কালারটা, এই হাতের কাট প্যানেলের আমার যে নতুন লটার 1000 কেজি ফ্যাব্রিক, এটাও এই সেম কালার হতে হবে। ওদের মূল কাজ হচ্ছে এটা ইনশিওর করতে ডাইং ডিপার্টমেন্ট। হ্যাঁ অবশ্যই, স্যালারি বাড়ে এবং তাদের প্রমোশন খুব দ্রুত হয়। আর ফিনিশিং ডিপার্টমেন্টের মূল কাজ কি? ফিনিশিং ডিপার্টমেন্টের মূল কাজ হচ্ছে ওই ফ্যাব্রিকের যে প্রস্থ, ফ্যাব্রিকের 60 ইঞ্চি হতে হবে প্রস্থ, এটা মেইনটেইন করা। ফ্যাব্রিকের জিএসএম এগুলো মেইনটেইন করা। এখন ফিনিশিং ডিপার্টমেন্ট যদি ম্যাচ করা শেড ম্যাচ হওয়া ছাড়াই যদি অ্যাকসেপ্ট করে নেয়, ওকে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, এরপর কিন্তু ওরা ধরা খেয়ে যাবে, বকা গালি সব পড়ে যাবে যে তোমরা অ্যাকসেপ্ট করছো কেন। আর ডাইং না লস জানবার হয়ে যাবে বলতে কি, এটা তো একই কোম্পানির ভিতরেই চলতেছে দুটো ডিপার্টমেন্টে। তখন কেপিআই বা অন্যান্য আরো যা ব্যাপার আছে, এদের এটা ফলো করবে যে তোমরা তোমাদের কাছে সিরিয়াস না, না হয় তোমরা অ্যাকসেপ্ট করলে কিভাবে, ওরাও একটু বকা খাবে।
তোমাদের দায়িত্ব এখন তোমরা যেমনে পারো তোমরা হচ্ছে তখন ওটা ঠিক করে নিয়ে আসো, এটা ওদের উপর লাইবিলিটিটা আসবে, তখন আবার এদের কাছে তো যাইতে হবে। এরা তখন বলবে যে তোমাকে এই হেল্পটা করে দিলাম, দেখো তোমাকে এই সাপোর্টটা আমি দিয়ে দিলাম, মানে ভিতরে এরকম পলিটিক্স ইন্টারনাল এরকম চলতে থাকে আর কি, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের মতো চলতে থাকে, ক্যাডেট নস দিন চলতে থাকে। আচ্ছা, তাহলে এবার আমরা থিওরিটিক্যাল লেখাপড়াতে যাই। প্রথমে এই যে কিউসি যেটা কোয়ালিটি কন্ট্রোল দ্বারা কি বুঝাচ্ছেন? এখানে যেহেতু সরাসরি কোয়ালিটি কন্ট্রোলের সংজ্ঞা নাই, আপনারা দেখি বলেন কোয়ালিটি কন্ট্রোল দ্বারা কি বোঝায়, যদিও এটা পরীক্ষায় আসবে না। কোয়ালিটি কন্ট্রোল মানে হচ্ছে যে কোনো একটা গার্মেন্টসের কোয়ালিটি, যেমন জিএসএম আছে, তারপর হচ্ছে শেড আছে, হ্যাঁ, এরপর হচ্ছে তার মেজারমেন্ট আছে, এরপর হচ্ছে এই গার্মেন্টসের স্টিচগুলো ঠিক আছে কিনা, হ্যাঁ, এইসব যাতে মানে একদম পারফেক্ট থাকে সেটা হচ্ছে কোয়ালিটি। তাহলে কোয়ালিটি কন্ট্রোল দ্বারা কি বোঝায়? যে একটা গার্মেন্টের মেজারমেন্ট, স্টিচ, শেড, জিএসএম, সিম স্ট্রেংথ এইগুলা রেগুলেট করা এবং এগুলা মেইনটেইন করা, এটাই হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। ঠিক আছে? স্যার আগে পড়ছি তো তারপর আরেকটু যদি আমি এই যে কোয়ালিটি কন্ট্রোল আর অ্যাসুরেন্স দুইটা তো পড়ছি বাট আমার কোয়ালিটি অ্যাসুরেন্স, হ্যাঁ, কোয়ালিটি অ্যাসুরেন্স ওটা কি? মানে কন্ট্রোল আর এগুলাকে কি বলে? এগুলো হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডের ভিতরে সংজ্ঞাটা খুঁজে পাবেন। কোয়ালিটি অ্যাসুরেন্স কি বোঝাচ্ছে? ওখানে হচ্ছে কোয়ালিটি সেম জিনিস, যে আমার একটা গার্মেন্টের তার মেজারমেন্ট, তার যে সেলাইগুলা, তার যে সিম স্ট্রেংথ, তার জিএসএম, তার যে শেড, এগুলার যে স্ট্যান্ডার্ড, একটা গার্মেন্টের স্ট্যান্ডার্ড আছে না? Quality assurance is defined as regulating and maintaining the standards of a garment's measurement, stitches, shade, GSM, seam strength and etc. দুই ক্লাসে হ্যাঁ, তো আমরা পড়ি না ডিফারেন্স করি না, হ্যাঁ একটা হলো বলতে দেয় ওইরকম ডিফারেন্স অবশ্যই আছে, ডিফারেন্স নাই কেন? ডিফারেন্স আছে। কোয়ালিটি অ্যাসুরেন্স কিন্তু ইন্ডাস্ট্রিতে একই ডিপার্টমেন্ট সেম কাজগুলো করে। ভালো একটা কোশ্চেন করছে। কন্ট্রোল মানে আপনি এখানে তো পড়ছি না মানে মাথা থেকে সহজে এটা কি অন্য সাবজেক্টে পড়ছেন নাকি? জি স্যার কোয়ালিটি কি অ্যাসুরেন্স ও ঠিকই হবে। আমাদের দুইটাই মানে একটা হচ্ছে টেক্সট কোয়ালিটি ওখানে কি পড়ছেন একটু শুনি। একটা হচ্ছে প্রসেসে ডিফেক্ট খুঁজে বের করতেছে আর একটা প্রোডাক্টে। এই যে প্রসেসে ডিফেক্ট মানে কি? ওই যে আমি কি বুঝতেছিলাম না এই জিনিসটা। এই যে কিউএমএস যে ডিপার্টমেন্টে পড়ে, আমাদের মূল কাজ কি? স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর সেট করা প্রত্যেকটা প্রসেসের জন্য, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য। ওই প্রসেসের ভিতরেই আপনি যে ফল্ট বের করতেছেন সেটাই তো কি প্রসেস। এই একটা প্রসেসেরই আউটপুট হচ্ছে একটা প্রোডাক্ট। প্রসেস আর প্রোডাক্ট কি সেম জিনিস? আপনারা কিন্তু ওই যে টেক্সটাইল ম্যানেজমেন্টে সম্ভবত এই দুটো এই কোর্সগুলো মনে করবেন। একটা হচ্ছে পিডি
মানে দুটোই পিডি, একটা হচ্ছে প্রসেস ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট। হ্যাঁ একটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। দুটা এখন আছে কিনা জানি না, আমরা সেপারেটলি করছিলাম, একটা প্রসেস ডেভেলপমেন্ট, একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট। আমি তো আপনার স্যার লিস্টে দিয়েছি 10টা কোর্সের। হ্যাঁ ওর ভিতর কি আছে? আমরা তো আসলে 16টা করছিলাম, তো নাম কিছু দেখলাম মিল আছে। হয়তো নামে চেঞ্জ থাকতে পারে, কন্টেন্ট এক থাকতে পারে। না ওইটা এখন আসলে দুই ভাগে ভাগ করে ফেলছে জিনিসটা। এই কোর্স ছাড়া আরেকটা কোর্স আছে। স্যার এই যে ব্ল্যাক বেল্ট কোর্স আর এটা কি একই জিনিস না এটা আলাদা? এটা একটু ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে, ওরা নিজেরাই কত সেকশন করছে ওটা আমি জানি না, 3-4 বছর হয়ে গেছে আমি যখন করছি তারপর। আমাদের এটা ছিল প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস, টেকনিক এন্ড রিসার্চ মেথোডোলজি। তারপর আছে টেক্সটাইল ফাইবার, ইয়ার্ন, ফ্যাব্রিক, লিন ম্যানুফ্যাকচারিং, অপারেশন এক্সেলেন্স, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, গার্মেন্টস ওয়াশিং, ইফেক্টস, উইভিং এন্ড ওভেন প্রসেস, ডিপ ডাইং, ফিনিশিং, ডেনিম ম্যানুফ্যাকচারিং এন্ড ডেভেলপমেন্ট, টেকনিক অফ গার্মেন্টস, ফ্যাব্রিক। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে পড়ে কথা বলবো। এটা টমাটো স্যার আর করতে হবে না স্যার, এবার মাথা